দেশে করোনায় আরও ২০ মৃত্যু, ভ্যাকসিন কিনতে একনেকে আরও সোয়া ৪,০০০ কোটি টাকা বরাদ্দ। টিকা সংগ্রহে সমন্বয়হীনতা দেখছে সাধারণ মানুষ, দেশেই উৎপাদনের তাগিদ বিশেষজ্ঞদের, সমস্যা সমাধানে আলোচনা চলছে জানালেন স্বাস্থ্য সচিব। ভাস্কর্য ইস্যুতে ভুল বোঝাবুঝির অবসান শিগগিরই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতি বন্ধে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর। এবং প্রভাবশালীদের দৌরাত্মে বেহাত ক্ষুদ্র নৃগোষ্ঠীর পৈতৃক জমি জমা, সমস্যা সমাধানে সরকারের সহায়তা চান আইনজীবী ও আদিবাসী নেতারা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। দেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ৭,৬৭০ জন। একদিনে ৯৯১ জন সহ মোট আক্রান্ত ৫,১৭,৯২০। নতুন ৯৪৪ জন সহ মোট সুস্থ ৪,৬২,৪৫৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১৮,৬৩,০০০ ছাড়িয়েছে, আক্রান্ত ৮,৬২,০০,০০০। সংক্রমণ বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যে বুধবার থেকে ফের লকডাউনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনা ভ্যাকসিন ক্রয়, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পে আরও ৪,২৩৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এ নিয়ে মোট বরাদ্দ হল ৫,৬৫৯ কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক অতিরিক্ত অর্থ বরাদ্দ সহ মোট ৬টি প্রকল্প অনুমোদন দেয়। সভা শেষে এসব তথ্য জানিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, প্রকল্পের ধীরগতি নিয়ে ক্ষোভ জানিয়েছেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন তানজিলা নিঝুম। ২০২০ সালের এপ্রিলে অনুমোদন দেয়া কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপায়ার্ডনেস প্রকল্পের সংশোধনী অনুমোদন দিয়েছে একনেক। সভায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনা সচিব আবুল কালাম আজাদ জানান, ভ্যাকসিন কিনতে ২০২১ সালের জুন পর্যন্ত ৩,০৩০ কোটি টাকা ব্যয় হবে। বাকি অর্থ পর্যায়ক্রমে ব্যয় করা হবে। সেই প্রকল্পের সাথে বর্তমানে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক $100 মিলিয়ন আর বিশ্বব্যাংক থেকে $500 মিলিয়ন দিয়েছে আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য এবং কোভিড ভ্যাকসিন কেনার জন্য। মূল প্রকল্পটা ছিল ১১২৭ কোটি টাকা এবং এখন হয়েছে ৬,৭৮৬ কোটি টাকা। ভ্যাকসিন কেনা সহ একনেক সভায় মোট ৯,৫৬৯ কোটি ২৩,০০০ টাকা ব্যয়ে ৬টি প্রকল্প অনুমোদন দেওয়ার কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এ সময় প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও তুলে ধরেন তিনি। ৬টি প্রকল্পের মোট ব্যয় হবে ৯,৫৬৯ কোটি ২৩ লাখ টাকা। সরকারি নিজের ব্যয় হবে আমাদের ৩,৮৬৭ কোটি ৫৮ লক্ষ টাকা। ভ্যাকসিন প্রকল্পের অর্থে দেশের ২৭টি মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর মেশিন সহ আধুনিক মাইক্রোবায়োলজি ল্যাব স্থাপন করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি দেশে 5টি ইমিগ্রেশনের 7টি মেডিকেল স্ক্রিনিং ইউনিট স্থাপন করা হবে। একটি প্রকল্প। তানজিলা নিঝুম, মোহনা সংবাদ, ঢাকা। করোনার ভ্যাকসিন ইস্যুতে সৃষ্ট বিতর্কের জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়হীনতাকেই দায়ী করেছেন সাধারণ মানুষ। তবে সময় নির্দিষ্ট না করলেও উচ্চ পর্যায়ের আলোচনায় ভ্যাকসিন সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। আর টিকা বিতরণে যাতে সমস্যা না হয় সে ব্যাপারে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন করোনা প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য ডাক্তার এম এ আজিজ। পরনির্ভরতা কাটিয়ে দেশেই ভ্যাকসিন উৎপাদনের ব্যবস্থা করার কথাও বলেন তিনি। মাইনুল হোসেন বিনুর রিপোর্ট। জানুয়ারির মধ্যেই করোনার ভ্যাকসিন আসছে দেশে। এ নিয়ে চারদিকে যখন স্বস্তির সুবাতাস বইছে, তখন ভারতের সেরাম ইনস্টিটিউটের এক বক্তব্যে সবকিছু ওলটপালট।
প্রাপ্তি অপ্রাপ্তির দোলাচলে দোদুল্যমান দেশের মানুষকে আশ্বস্ত করতে গলদঘর্ম সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এমন অবস্থার জন্য দায়িত্বশীলদের বোঝাপড়ার অভাবকে দায়ী করলেন সাধারণ মানুষ। এরকম একটা ডিপ্লোম্যাটিক ক্রাইসিসের মধ্যে পড়লে নেক্সট ফিউচারে আমাদের কি হবে সেটা আমরা পুরোই সন্দেহ। আমরা চাইবো যে সরকারের সর্বোচ্চ মহল থেকে ভ্যাকসিনের ব্যবস্থাটা করা হোক। যারা সংশ্লিষ্ট খাতের দায়িত্বশীল আছেন তারা এক জায়গায় হয়ে সমন্বয় করে একটি ভয়েসে কথা বলবেন, যাতে করে আমাদের জাতির মধ্যে বিভ্রান্ততা দূর হয়। জাতিকে জানুয়ারির মধ্যেই করোনা ভ্যাকসিন দেবেন বলে আমরা প্রত্যাশা করছি। আমরা তাকিয়ে আছি মাননীয় প্রধানমন্ত্রী থেকে। ঘোষিত সময়ের মধ্যেই দেশে ভ্যাকসিন আসবে এমন আশা জানিয়ে বিতরণ ব্যবস্থায় যাতে ত্রুটি না থাকে সেদিকে খেয়াল রাখার উপর জোর দিলেন করোনা প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য ডাক্তার এম এ আজিজ। আমি বলবো জনগণ আশাবাদী হওয়া উচিত যে এই জায়গাটা আমরা অবশ্যই এখান থেকে ভ্যাকসিন পাবো। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তিমতে প্রতি মাসে 50 লাখ করে 3 কোটি ভ্যাকসিন আসতে সময় লাগবে 6 মাস। কিন্তু তারপর কি হবে? মানুষ তো 17 কোটিরও বেশি। সরকারকেও এই কোম্পানিগুলো যাদের সামর্থ্য আছে তাদেরকে যদি উৎসাহিত করে এবং এরকম প্রযুক্তি এনে যদি এখানে তৈরি করার ব্যবস্থা করে, তাহলে আমাদের কস্ট ইফেক্টিভ হবে, আমাদের পরবর্তী জনগোষ্ঠীর যে ভ্যাকসিনটা দেওয়া হবে। এদিকে সময় নির্দিষ্ট না করলেও দুদেশের উচ্চ পর্যায়ের আলোচনায় ভ্যাকসিন সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। দুই দেশের সরকার শতভাগ অবহিত আছে, সেটা যে ফর্মুলাতেই আপনারা বলেন। দেরি হতে পারে না, আশা করছি না। জোর কূটনৈতিক প্রচেষ্টা কিংবা ব্যবসায়িক চুক্তি যাই হোক না কেন, জাতিকে করোনার ছোবল থেকে বাঁচাতে সময়মতো ভ্যাকসিনের ব্যবস্থা করবে সরকার, এমন প্রত্যাশা সবার। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যু নিয়ে যারা বাড়াবাড়ি করছেন তারা ভুল করছেন। শিগগিরই এ ভুল বোঝাবুঝির অবসান হবে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর ধানমন্ডিতে মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় একথা জানান তিনি। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নেতাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারাই এই ছিনিমিনি করছে তারা ভুল করছেন। তারা আমার মনে হয় ভাস্কর্য নিয়ে এই ভুল বোঝাবুঝির অবসান শীঘ্রই হবে। আর এগুলি রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, আমাদের দেশের জনগণের, আমাদের সরকারের। ই প্রকিউরমেন্ট ব্যবস্থার যথাযথ বাস্তবায়নে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ বাড়বে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, সরকারের প্রকিউরমেন্ট সংক্রান্ত বিষয়ে দুর্নীতি হ্রাস করে দ্রুত সময়ে সঠিক আইটেম সঠিক মূল্যে পাওয়ার ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। ই প্রকিউরমেন্ট বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, অ্যানালগ পদ্ধতিতে সরকারি ক্রয় সংক্রান্ত বিষয়ে দুর্নীতির সুযোগ থাকে। দুর্নীতি দূর করে সব সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। সরকারি ক্রয় ব্যবস্থাকে অধিক স্বচ্ছ ও জনমুখী করার লক্ষ্যে গত 10 বছরে সরকারি ক্রয় কার্যক্রমে নানা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। সরকারি ক্রয়ে ই প্রকিউরমেন্ট পদ্ধতি চালু হয়েছে, যার মাধ্যমে দক্ষতা, স্বচ্ছতার পাশাপাশি বেড়েছে প্রতিযোগিতা। পাবলিকের পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে গবেষণা কাজে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে এশিয়ান ইউনিভার্সিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ওবায়দুল কাদের। চাকরি করার মানসিকতা ত্যাগ করে চাকরি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার জন্য সরকার নানামুখী সুযোগ উন্মুক্ত করে রেখেছে। বিশ্ববিদ্যালয় গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করে। তাই আমি পাবলিক ইউনিভার্সিটির পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটিকে সমূহকে গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি গবেষণাকে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি। জমির মালিকানা নিয়ে যুগ যুগ ধরে বেকায়দায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ তথা আদিবাসীরা। এ নিয়ে বহু সভা সমাবেশ আলোচনা পর্যালোচনা হলেও সমস্যা সমাধানে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে গায়ের জোরে এসব মানুষের পৈতৃক সম্পত্তি কবজা করে নিচ্ছে প্রভাবশালী মহল। এতে হতাশা জানিয়ে আইনজীবী এবং আদিবাসী নেতারা বলছেন,
ঐতিহ্য টিকিয়ে রাখতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জমিজমা সংক্রান্ত সমস্যা সমাধানে সরকারকে এগিয়ে আসতে হবে। আফসানা নীলার রিপোর্ট। সরকারি হিসেবে দেশের মোট জনসংখ্যার 1.2% 27টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, যাদের বসবাস বিভিন্ন পাহাড়ি জনপদ ও সমতলে। দেশে প্রচলিত আইনের চেয়ে এ গোষ্ঠীর ভূমি মালিকানার ধরন ভিন্ন। তারা বংশ পরম্পরায় সরাসরি ভূমির মালিকানা লাভ করেন। এর ফলে লিখিত দলিল ও নীতিমালা না থাকায় তাদের সম্পত্তি দখল করে নিচ্ছে প্রভাবশালী মহল। আইনে স্পষ্ট বলা আছে, পার্বত্য চট্টগ্রামের প্রচলিত আইনের বহির্ভূতভাবে যদি কোনো ভূমি বেদখল হয়, লিজ দেয়া হয়, ইজারা দেয়া হয়, সেই ক্ষেত্রে ভূমি কমিশন বাতিল করতে পারবে। তাহলে ভূমি কমিশনের কাজ যেখানে বন্ধ, সেখানে তো হয়ে যাবেই এগুলা। অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আবুল বারকাতের এক গবেষণার মতে 27 বছর আগে পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনুপাত ছিল 75%। বর্তমানে তা নেমে এসছে 47%। আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রোং জানান, প্রশাসনের অসৎ কর্মকর্তাদের মদতে আর প্রভাবশালীদের কালো থাবায় পাহাড়ে সংখ্যালঘু হয়ে গেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে প্রতিজ্ঞা করেছেন, অঙ্গীকার করেছেন যে আদিবাসীদের ঐতিহ্যগত এবং প্রথাগত ভূমি অধিকারকে স্বীকৃতি দিয়ে একটি স্বতন্ত্র ভূমি কমিশন সমতলের আদিবাসীদের জন্য গঠন করা হবে। এই ভূমি কমিশন যদি গঠিত হয় এবং কাজ করে, আমি মনে করি আদিবাসীদের এই প্রথাগত ভূমি মালিকানার সমস্যা সমাধান হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী তথা আদিবাসীদের সামাজিক মালিকানা জাতিসংঘের পাশাপাশি আঞ্চলিক পরিষদ ও পার্বত্য শান্তি চুক্তিতে স্বীকৃত। অন্যদিকে সমতলে বসবাসরতদের জমির মালিকানা প্রচলিত ভূমি রেজিস্ট্রেশন নীতিমালার আওতায় নির্ধারণ করা হলেও তা যথাযথভাবে কার্যকর করা হচ্ছে না। আফসানা নীলা, মোহনা সংবাদ, ঢাকা। নিচে বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। করোনার মধ্যেও শেখ হাসিনার নেতৃত্বে সব সূচকে এগিয়ে যাচ্ছে দেশ, বললেন শিল্প প্রতিমন্ত্রী। সবাইকে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার আহ্বান। এবং চলতি বছর 3 ফরম্যাটে 56টি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়া কাপ ও বিশ্বকাপ ছাড়াও আছে 9টি দ্বিপক্ষীয় সিরিজ। বিরতির পর আবার আমন্ত্রণ মোহনা সংবাদে। করোনার মধ্যেও শেখ হাসিনার নেতৃত্বে দেশ সব সূচকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। এ সময় শিক্ষার পাশাপাশি বিদ্যুৎ, স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরেন তিনি। সকালে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সবাইকে মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার আহ্বান জানান কামাল আহমেদ মজুমদার। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। নমস্কার। 2021 সালের প্রাথমিক শাখার বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ। তবে এবার করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের পরিবর্তে নতুন বই নিতেই উপস্থিত হন অভিভাবকেরা। বিভিন্ন সময়ে পাবলিক পরীক্ষার ফলাফলের সাফল্য তুলে ধরেন প্রতিষ্ঠান প্রধান। মণিপুর স্কুলের নানামুখী উন্নয়নে আলহাজ কামাল আহমেদ মজুমদারের অবদানের কথাও তুলে ধরেন তিনি। যাকে মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের স্বপ্ন সারথি বলেছি আমি, যার অদম্য নেতৃত্বে অসাধারণ শিক্ষানুরাগের ফল হলো এই মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ। পিএসসি, জিএসসি, এসএসসি, এইচএসসি 4টি পাবলিক পরীক্ষার প্রত্যেকটি পাবলিক পরীক্ষার ফলাফল আমাদের ঈর্ষণীয়। প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরেন শিল্প প্রতিমন্ত্রী। আহ্বান জানান করোনার সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার। রহমান ক্ষমতা ছিল, এরশাদ ছিল, খালেদা জিয়া ছিল, তাদের আমলে কোনো উন্নতি হয় নাই। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব জায়গায় আজকে উন্নয়ন। আজকে আপনার দেখেন, আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আজকে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে। আজকে মেট্রো রেল চালু হবে কিছুদিনের মধ্যেই। আমাদের দেশের এক শ্রেণীর লোভী মুনাফাখোর যারা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে টাকার পাহাড় করছে, সময় আসছে এদের বিরুদ্ধেও
আমাদের রুখে দাঁড়াতে হবে। বাসায় যাতে সন্তানরা পড়াশোনা করে সে ব্যাপারে অভিভাবকদের খেয়াল রাখার পরামর্শ দেন কামাল মজুমদার। জানান, করোনার সময়ে মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ শিক্ষার্থীদের 10 কোটি টাকার বেতন মওকুফ করেছে। আমরা ইতিমধ্যে মণিপুর স্কুল অ্যান্ড কলেজ 10 কোটি টাকার মতো আমরা মওকুফ করেছি। মণিপুর স্কুল অ্যান্ড কলেজ অনলাইনে তাদের ক্লাস চালিয়ে যাবে এবং টিভিতেও তারা ক্লাস চালিয়ে যাবে। কাজেই আপনার অভিভাবক যারা আছেন তারা ছেলেদেরকে স্বাস্থ্যবিধি মেনে বাসায় যাতে লেখাপড়া করে সেই ব্যবস্থা আপনারা করবেন। পরে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের বাবা মায়ের হাতে নতুন বই তুলে দেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার ও প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ ফরহাদ হোসেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে কয়েকদিন ধরে কমেছে শীতের দাপট, তবে উত্তরের কিছু জেলায় এখনো উত্তরে হাওয়ায় বিপর্যস্ত ছিন্নমূল প্রান্তিক মানুষের জীবন। কাজ না থাকায় অনেকটা বেকার জীবন কাটাচ্ছেন শ্রমজীবীরা। হাসপাতালগুলোতে এখনো ভিড় করছেন ঠান্ডা, ডায়রিয়া ও শ্বাসকষ্টের রোগীরা। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। শৈত্যপ্রবাহ কমলেও উত্তরের জেলাগুলোতে স্বস্তি নেই। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। ঠান্ডায় খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষের ভোগান্তি বেড়েছে। কাজ না থাকায় অনেকটা কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবীরা। কুয়াশা নাই, বাতাস আছে, বাতাসের কারণে হাত পা সৃষ্টি লাগে। পাশে হিমালয় পর্বত, এই হিমালয় পর্বত থাকার কারণেই ঠান্ডা জ্বরটা এবারে বেশি। কুয়াশা একটু কম, তবে কাজ কাম করার জন্য খুবই হাত পা অবশ্যই আসে। ঠান্ডার কারণে গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন গৃহস্থরা। শরীরের উষ্ণতা বাড়াতে সাত সকালে আগুন জ্বেলে তার চারপাশ ঘিরে বসে থাকেন দরিদ্ররা। শীত থেকে বাঁচতে গরম কাপড় কেনার জন্য ফুটপাত সহ স্বল্প মূল্যের বাজারে ছুটছেন সব শ্রেণীর মানুষ। শীতের কাপড় দেখতে এসেছে, এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশনস আছে, এই জন্য এখানে সহজেই অনেক কিছু পাওয়া যায়, অনেক সহজেই। শীতের কাপড় চোপড় কেনার জন্য আসছি, বাচ্চাদের জন্য সোয়েটার কিনতে আসছি, নিজের জন্য, ছেলে মেয়েদের জন্য। তাপমাত্রা খানিকটা উন্নতি হলেও হাসপাতালগুলোতে কমেনি নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা। 3 দিন হচ্ছে পাতলা পায়খানা আর বমি ছিল, আর 4 দিনের দিন খিঁচুনি হয়েছে। বাচ্চার শ্বাসকষ্ট, ওই জন্য আসছি। খিঁচুনি সমস্যা হয়েছিল, চিকিৎসা দিচ্ছে, আল্লাহর রহমতে একটু সুস্থ হয়েছে। রোগ থেকে বাঁচতে ঠান্ডা খাবার পরিহারের পাশাপাশি গরম পানি ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জেসমিন আলম, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। 2021 সালটা বাংলাদেশের ক্রিকেটময় এক বছর। বলা যায় বছরভর দম ফেলার সময় পাবে না টাইগাররা। এশিয়া কাপ আর বিশ্বকাপ ছাড়াও 9টি দ্বিপক্ষীয় সিরিজ খেলবে তামিম মাহমুদুল্লাহরা, আর 3 ফরম্যাট মিলিয়ে অন্তত 56টি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সাজাদুর রহমানের রিপোর্ট। 1997 সালে আইসিসি ট্রফি জয়ের পর এই প্রথম টানা 11 মাস আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি বাংলাদেশ। করোনা গিলে খেয়েছে 2020 সালটা। তবে চলতি বছর দেশ বিদেশে খুবই ব্যস্ত থাকবে বাংলাদেশ দল। এক বছরে 5টি হোম আর 4টি অ্যাওয়ে সিরিজ খেলবে তামিম, সাকিব, মুশফিকরা। এর বাইরেও অংশ নেবে 2টি বৈশ্বিক আসর, এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপে। বছর জুড়ে 3 ফরম্যাটে মোট 56টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে টাইগাররা। অতীত ইতিহাসে এক বছরে এত ম্যাচ খেলার নজির নেই বাংলাদেশ ক্রিকেট দলের। সম্ভাবনা রয়েছে। জুনের শুরুতে এশিয়া কাপ, জুন জুলাই 2টি টেস্ট আর 3টে করে ওয়ানডে ও টি-20 খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। ঘরের মাটিতে আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজ আর সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার সঙ্গে 3 ম্যাচ টি-20 খেলবে টাইগাররা। অক্টোবরে হোম সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে 3টি ওয়ানডে ও টি-20তে লড়বে। অক্টোবর নভেম্বরে টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে মাহমুদুল্লাহ দল। নভেম্বরের মাঝামাঝিতে 2 টেস্ট আর 3টি টি-20 খেলতে পাকিস্তান আসবে বাংলাদেশে। বছরের শেষ সিরিজ নিউজিল্যান্ডের মাটিতে। 2টি টেস্ট খেলতে কিউইদের মাটিতে পা রাখবে লাল সবুজের শিবিররা। সাজ্জাদুর রহমান, মোহনা সংবাদ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। দেশে করোনায় আরো 20 মৃত্যু, ভ্যাকসিন কিনতে একনেকে আরো 4,500 কোটি টাকা বরাদ্দ। টিকা সংগ্রহে সমন্বয়হীনতা দেখছে সাধারণ মানুষ, দেশেই উৎপাদনের তাগিদ বিশেষজ্ঞের। সমস্যা সমাধানে আলোচনা চলছে জানালেন স্বাস্থ্য সচিব।
ভাস্কর্য ইস্যুতে ভুল বোঝাবুঝির অবসান শিগগিরই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতি বন্ধে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর। এবং প্রভাবশালীদের দৌরাত্ম্যে বেহাত ক্ষুদ্র নৃগোষ্ঠীর পৈতৃক জমি জমা। সমস্যা সমাধানে সরকারের সহায়তা চান আইনজীবী ও আদিবাসী নেতারা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।